আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক মুহূর্ত ইউটিউব চ্যানেলের প্রথম এপিসোডে। আর এখন থেকে আমি আপনাদের সাথে থাকবো আপনাদের বন্ধু রোমান শিকদার। আর নিয়মিত রাত 11:59 প্রচার করব বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা, তা অবশ্যই শুক্রবার রাত 11:59 আমরা নিয়ে আসবো আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভৌতিক বা অলৌকিক ঘটনা, যা ঘটে গেছে হয়তো আপনার সাথে বা আমার সাথে বা বিভিন্ন ধরনের মানুষের সাথে। তো যারা যারা ঘটনা শুনতে ভালোবাসেন, যারা ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। তার জন্য যেটা করতে হবে, যে স্ক্রিনে লেখা যে মেইল অ্যাড্রেসটি আছে, সেখানে আপনাদের জীবনে ঘটে যাওয়া সেই ভৌতিক ঘটনা বা ভৌতিক মুহূর্তগুলো লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমরা সেটা আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করব। আর আজকে যেহেতু প্রথম এপিসোড, তো আজকে আর কথা বাড়াবো না, আজকে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। তো ঘটনায় যাওয়া যাক। আর এখন যে ভাইয়ের ঘটনা শেয়ার করব, তার ছদ্মনাম দিচ্ছি ডলার। ডলার ভাই জিনে ধরা রোগীদের সুস্থ করার কাজগুলো করে থাকেন। এগুলো কাজ ভাই অনেক আগে থেকেই করে থাকে। ভাইয়ের যখন 17 বছর বয়স, তখন থেকেই এইগুলো কাজ শেখা শুরু করে দেয় ভাই, এবং কাজে বেশ সফলও হতে থাকে। আসল ঘটনায় চলে আসি। আমাদের ময়মনসিংহের ঘটনা এটি। এই কাজ করতে গিয়ে ভাইকে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছিল। এটি একটি ছোট ছেলেকে নিয়ে ঘটনা। ছোট ছেলেটির বয়স তখন ছিল 7 বছর। এটি অনেক আগের একটি ঘটনা শুরু হয় ছেলেটির জন্মের 7 দিনের দিন। তার দাদা তাকে নিয়ে ছাদে যায়। আমি এখানে ছেলেটির ছদ্মনাম ব্যবহার করছি, ধরে নিয়ে এই ছেলেটির নাম রায়হান। রায়হানের দাদা 7 দিনের মাথায় রায়হানকে নিয়ে ছাদে যায়। অবাক করা বিষয়, তখন একটি কালো কাক উড়ন্ত অবস্থাতে মরে তাদের সামনে পড়ে যায়। এখান থেকে যত সব ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করে দেয় তাদের সাথে। রায়হানের দাদার অনেক ধন সম্পদ ছিল, আর রায়হান ছিল তাদের পরিবারের একমাত্র ছেলে। রায়হানের বয়স যখন 5 বছর, তখন থেকে রায়হানের মাঝে অনেক পরিবর্তন দেখা যায়। রায়হান এই 5 বছর বয়সে এক বসাতে পুরো একটি খাসির মাংস খেয়ে ফেলতে পারত, অথবা 7টি মুরগি খেয়ে ফেলতে পারত। যদি খাবার না দেওয়া হতো, রায়হান বাসায় ভাঙচুর শুরু করে দিত, চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। পরিবারের সবাই বুঝে গিয়েছিল যে রায়হানের সাথে কি ঘটেছে। রায়হানের দাদা মৃত্যুর আগ পর্যন্ত রায়হানের পিছনে রায়হানকে সুস্থ করার জন্য অনেক টাকা খরচ করে। অনেক কবিরাজ আলেম দেখিয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারেনি। আর তার উপর থেকে তো আরও আছেই, প্রতিদিন খাসির মাংস, মুরগির মাংস, এগুলো ছিল খুবই ব্যয়বহুল। এভাবে তার দাদা রায়হানের পিছনে তার অর্ধেক সম্পদ বিক্রি করে দেয়। রায়হানের দাদা একদিন মারা যায়। এরপর থেকেই রায়হানের বাবা ঘোষণা করে দেয় যে রায়হানকে যদি কেউ সুস্থ করতে পারে, তাহলে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ডলার ভাই কিন্তু এগুলো জানতো না। ডলার ভাইয়ের এক বন্ধু তাকে বলে যে একটি কাজ আছে, দেখ কাজটি করবি কিনা। তো তার বন্ধু তাকে নিয়ে যায় রায়হানদের বাসায়, আর সমস্ত ঘটনা শুনতে শুরু করে ডলার ভাই। এই ঘটনাগুলো বলতে গিয়ে রায়হানের মা এক পর্যায়ে কেঁদে ফেলে। তার সাথে রায়হানের দাদি এবং তার বাবার চোখে দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। রায়হানের মা মায়া মমতা আবেগ ভরা কণ্ঠে কাঁদতে কাঁদতে ভাইকে বলেছিল, রায়হানই আমাদের একমাত্র সন্তান, তাদের আর কোনো সন্তান নেই, এবং রায়হানই এই বংশের একমাত্র প্রদীপ। ভাই, আমার সন্তানটাকে বাঁচান, আমাদের সন্তান না থাকলে আমরা কি নিয়ে বাঁচব, ভাই আমার সন্তানটাকে বাঁচান। কাঁদতে কাঁদতে রায়হানের মা এগুলো বলছিল ভাইকে। আর রায়হান তখন তার মার পাশে দাঁড়িয়েছিল। কি মায়া ভরা চেহারা রায়হানের, দেখে আদর করতে মন চাইবে এমন একটি মিষ্টি ছেলে রায়হান। তখন ভাইয়ের চোখের কোণাতেও পানি চলে আসে। ভাই কোনোভাবে নিজেকে সামলে নেয় এবং বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা।
তিনি সব কিছুর মালিক। আপনারা দোয়া করবেন, বাবা মায়ের দোয়া আল্লাহ কবুল করেন। ভাই এর বিনিময়ে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা দাবি করেনি। ভাইয়ের কিছু নিয়ম আছে, এগুলো কাজ করতে গেলে ভাই শুধু খরচগুলো নেয়, আর বাকিটা তাদের ইচ্ছে। কখনো কাজের জন্য বাড়তি কোনো টাকা আবদার করা ডলার ভাইয়ের জন্য নিষেধ আছে। আর ভাই কখনো এগুলোর জন্য টাকা দাবি করে না। ভাই ওই দিনের মতো কথা শেষ করে বাসায় চলে আসে। রায়হান পড়ালেখায় অনেক ভালো ছিল, অনেক ভদ্র এবং মিষ্টি একটি ছেলে রায়হান। কিন্তু যখন রায়হানের উপর জিন চালান দেওয়া হতো তখনই রায়হানের এই সমস্যাগুলো হতো বেশি। ভাই বাসায় এসে তার জিনদের কাছ থেকে জানতে পারে যে রায়হানদের সম্পত্তির লোভে এই রায়হানের উপর জিন চালান দেওয়া হয়েছে। তো ভাই কাজ শুরু করে দেয়। ভাই তাদের বাসায় যায়, তখন রায়হানের বয়স 7 বছর। রায়হান ডলার ভাইকে হুজুর বলে ডাকে, আর রায়হানের বাবা ডাকে ভাই। ডলার ভাই যখন রায়হানকে সামনে বসিয়ে নিজের মতো কাজ করছিল, তখনই রায়হান ডলার ভাইকে হঠাৎ করে বলে ওঠে যে, কিরে নবাবের জাত, দেখতাছস না? খাড়ায় খাড়ায় দেখতাছসটা কি? মাংস আন, মাংস আন, মাংস খামো, অনেক ক্ষুধা পাইছে আমার, মাংস আইনা দে। তো ডলার ভাই রায়হানের বাবাকে বলে যে আপনি রায়হানকে খাসির মাংস এনে দেন। তো রায়হানকে এনে দেওয়া হলো 1 কেজি খাসির মাংস। তখন ডলার ভাইয়ের সামনে পুরো একটি পাতিল মাংস ছোট মানুষটা খেয়ে ফেললো। ভাই তখন নিজের মতো করে কাজ করছিল। তার কয়েকদিন পরেই ভাইয়ের কাছে রায়হানদের বাসা থেকে ফোন আসে। ভাইকে জরুরিভাবে ডাকা হয়। রায়হানের অবস্থা নাকি ভালো না, তাই তাড়াতাড়ি করে বাসায় যায় আর দেখে রায়হান খিঁচুনি দিয়ে মোচড়ামুচড়ি করছে, তাতে দাঁত লেগে গেছে। অবস্থা খুবই খারাপ রায়হানের। তো এই খিঁচুনি ছোটানোর জন্য বা থামানোর জন্য ভাইয়ের নতুন কাফনের কাপড় এবং মরা খোলার সদ্য পুরানো লাশের ছাই দরকার। তো ভাই রায়হানের বাবাকে নিয়ে ছুটে যায় মরা খোলায়, যেখানে লাশ পুরানো হয়। এখানে গিয়ে ভাই খবর নেয় সদ্য পুরানো লাশের ছাই কোনটি। মরা খোলার পুরোহিতরাও ভাইকে চিনত, তাই তারা দেখিয়ে দেয় কোনটি হলো সদ্য পুরানো লাশ। আর রাত তখন 11টা বাজে। রায়হানের বাবাকে নিয়ে ভাই যখন ওই লাশের কাছে যায় এবং রায়হানের বাবাকে বলে যে ছাই তুলে নিতে, যখন ছাই তুলতে যাবে তখন হঠাৎ গরম দমকা হাওয়া বইতে শুরু করে ভাইদের চারপাশে। হঠাৎ পেছন থেকে একটি শক্ত বাতাস এসে তাদেরকে ফেলে দেয়। আর অদৃশ্য কিছু একটা রায়হানের বাবার গলায় ধরে মাটি থেকে 4 থেকে 5 ফুট উঁচুতে তুলে ফেলে। ভাই তখনই কিছু সূরা পড়তে শুরু করে। যত কিছুই হোক, আমিও রক্ত মাংসের মানুষ। ভাইয়ের ভয়ের কারণে মুখে সূরা আসছিল না, তাও কোনোভাবে সূরা পড়ে ফু দেয় আর রায়হানের বাবাকে ছেড়ে দেয়। এই ঘটনায় রায়হানের বাবা ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে যখন উপর থেকে আছাড় মেরে ছেড়ে দেয় তখন তার পা মচকে যায়। আমি বলি যে ভাই ছাইটা তুলে নেন জলদি। তো রায়হানের বাবা পরে ছাই তুলে, আর ছাইটাতে একটু কাজ করে তা কাফনের কাপড়ে ভরে মাটিতে পুঁতে ফেলতে হবে। যেহেতু তার আগে এখানে বাধা পড়ে গেছে, তো সেহেতু ডলার ভাই বলে এখানে পুঁতা যাবে না। যেহেতু মরাখোলা আমাদের ব্রহ্মপুত্র নদের পাশে, তখন হঠাৎ দেখে নদীর ধারে এক মাঝি নৌকায় বসে আছে, মাছ ধরছে। ওটা মাঝি না অন্য কিছু ভাই শিওর ছিল না। ভাই নৌকায় যায় এবং নৌকায় করে নদীর মাঝে চলে যায়। ওখানে গিয়ে ওই জিনিসগুলো পানিতে ছেড়ে দেবে। তখন ছেড়ে দেয়, তখন তার নৌকার সামনে তাকিয়ে দেখে যে নৌকায় কোনো মাঝি নেই, শুধু বৈঠা পড়ে আছে। ভাই তখন ভয় পেয়ে যায়, আর তখন রায়হানের বাবাও তখন ভয় পাচ্ছিল। ভাই রায়হানের বাবাকে সাহস দেয়। আসলে তখন ভাইদের এক মায়াজালে আবদ্ধ করে ফেলে এবং এই মায়ার কাটাতে সামনে গিয়ে বৈঠা ধরে সূরা পরে ফু দিবে, কিন্তু ভাই কোনোভাবেই বৈঠার কাছে যেতে পারছে না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে নৌকার আরেক মাথায় দেখে রায়হান বসে আছে, আর
রায়হান ভাইকে ডাকে যে হুজুর এদিকে আসেন, বিসমিল্লাহ বলে নৌকার বৈঠাটা ধরেন। যখন ভাই বিসমিল্লাহ বলে নৌকার বৈঠা ধরতে যাবে দেখে মাঝি বসে আছে। এইসব আবার ভাইয়ের পেছনে এই সময় ভাই আবার পেছনে তাকায়, দেখে রায়হানের বাবা নৌকায় নেই। এমন সময় আরেকটি নৌকা করে একটি মাঝি আসে, বলে ভাই কোনো সমস্যা হয়েছে? আসলে রায়হানের রূপে এবং এখন যেই মাঝি আসছে তারা ছিল ভাইয়ের জিন। ভাইয়ের বিপদের কথা বুঝতে পেরে ভাইকে সাহায্য করতে এসেছিল তারা, কিন্তু তারা একটি নির্দিষ্ট সীমানার বাইরেই ছিল, ভিতরে আসতে পারছিল না। ওই নৌকার মাঝিটা ইশারায় বলে যে ভাই আপনি চোখ বন্ধ করে সূরা পড়ে বুকে ফু দেন আর 3টা তালি দেন। ভাই এটা করার সাথে সাথেই যে মায়াজালে তাদেরকে ঘিরে রেখেছিল সেটা কেটে যায় এবং সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ভাই দেখে নৌকায় রায়হান নেই আর ওই নৌকাটাও নেই। ভাই নৌকা নিয়ে নদীর পাড়ে চলে আসে। ভাই নৌকা থেকে নেমে পড়ে, কিন্তু রায়হানের বাবা নামতে পারছিল না। নৌকায় ধরে দেখে যে নৌকাটা ভীষণ রকম গরম হয়ে আছে আর নৌকার 3 পাশে পানি থেকে বুদবুদ উঠছে, মানে টকবক করে পানিটা ফোটে ওইরকম হচ্ছিল আর কি। ভাইয়ের সাথে পানি পড়া ছিল, যা নৌকা ছিটিয়ে দেয় ভাই আর একটু নদীতেও। আর তখন রায়হানের বাবা নৌকা থেকে নামতে পারে। আসলে প্রতিটা ঘাটের কিছু প্রহরী থাকে। এটা একটা দেউ ছিল যা ভাইদের নদীতে পিছু নিয়ে, আসলে এটা একটা প্রহরী ছিল যা ঘাটের। আর এই প্রতিটা ঘাটের প্রহরী যারা থাকে তারা হলো দেউ জিন। তো ভাইরা যখন নদীতে যায় তখন এটা তাদের পিছু নেয়, আর পিছু নিয়েই সেই কিন্তু এই মায়াজালটা ছেড়েছিল। সেই চেয়েছিল ভাইদের নদীর মাঝে ডুবিয়ে মেরে ফেলবে। আল্লাহর রহমতে ভাইরা বেঁচে যায়, না হলে সেদিন হয়তো অন্য কিছু হতো। তারপর তারা নিজেদের শরীর বন্ধ করে চলে আসে, আর তখন রায়হানের খিঁচুনি থেমে গিয়েছিল আল্লাহর রহমতে। আর ওই দিন বাসায় গিয়ে আমার অনেক জ্বর ওঠে, মানে ডলার ভাইয়ের অনেক জ্বর ওঠে। তারপরে 2 দিন পরে রায়হানকে সাথে নিয়ে রায়হানের বাবা আর দাদি আসে। রায়হানের দাদি আর বাবা 2 দিন পরে রায়হানকে নিয়ে ডলার ভাইদের বাড়ির সামনে আসে। আমি তখনও অসুস্থ ছিলাম, মানে ডলার ভাই তখন অসুস্থ ছিল। আমাকে কল দেয় বাসার সামনে এসে, মানে তারা বাসার সামনে এসে ডলার ভাইকে ফোন দেয়, বলে রায়হানের অবস্থা নাকি খুবই খারাপ, খিঁচুনি দিচ্ছে, দাঁতি লেগে গেছে। আমি তাড়াতাড়ি বাসার বাইরে যাই, গিয়ে দেখি রায়হানকে সাথে নিয়ে তারা অটোরিকশায় বসে আছে। তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আমি রায়হানকে ঝাড়ফুঁক করি আর রায়হান শটান হয়ে সোজা হয়ে যায়। আমি তাদেরকে বলি রায়হানকে অটো থেকে নামিয়ে ওখানে একটি দোকানের নিচে বসার মতো জায়গা ছিল, ওখানে নিয়ে আসি আর এখানে রায়হানকে শোয়ানো হয়। আমি রায়হানকে আবার ঝাড়ফুঁক করি। তখন পাশে একজন মোটরসাইকেল পথচারী ছিল, যে কিনা বৃষ্টির কারণে ওখানে দাঁড়িয়েছিল। ঝাড়ফুঁক দেওয়ার সাথে সাথে রায়হানের এমন অবস্থা হয় যে ওই মোটরসাইকেল আরোহণকারী ভয়ে ভৌ দৌড় দেয়, মোটরসাইকেল ফেলেই আর কি ভৌ দৌড় দেয়। তো তারপরে আরও কিছু ঝাড়ফুঁক দেওয়া হয়, রায়হান স্বাভাবিক হয়। আর আমি বুঝতে পারি রায়হানের ভিতর মোট 4 জন জিন দ্বারা পজেস্ট আছে রায়হান। আমি তখন তাদের বলি সমস্যা কিছুক্ষণের জন্য দূর করা হয়েছে। পেছনে ফিরে যখন বাসায় আসবো তখন হঠাৎ করে আমার কাঁধে হাত দিয়ে শক্ত করে ধরে ফেলে রায়হান। আমি দেখি রায়হান ধরে আছে, আমাকে বলে যে হুজুর আপনার সাথে কিছু কথা ছিল আমার। আমি ভাবলাম যাক এবার কোনো সুরাহা করা যাবে। আমি সবাইকে বললাম আপনারা একটু দূরে চলে যান, আমি ওর সাথে কিছু কথা বলি। আমারও তখন খারাপ লাগছিল, কারণ এত ছোট একটা বাচ্চা, এর উপর আবার 4টা জিন পজেস্ট করে আছে বা 4টা জিন চালান দেওয়া হয়েছে, এত কষ্ট দিচ্ছে যা বলার বাইরে ছিল। তো ওই জিনগুলো রায়হানের ভিতর থেকে বলছিল যে হুজুর আপনি তো আমাদেরকে আটকে ফেলেছেন, আমরা আর ছুটতে পারছি না, যার ফলে আমাদের কষ্ট হচ্ছে।
আর আমি জানি রায়হানের ভেতর থেকে একসাথে এদের বের করা সম্ভব না, কারণ এতে অনেক বড় ক্ষতি হতে পারে বা রায়হান মারাও যেতে পারে। আমি আসরে বসি, আসলে তখন তারপর ডলার ভাই রায়হানকে নিয়ে ডলার ভাইয়ের বাসায় নিয়ে যায় এবং সেইখানে ডলার ভাই আসর বসায়। তো একটি ঘরের ভিতরে বসি আমি আসর নিয়ে অনেক কষ্ট করে একজনকে রায়হানের ভিতর থেকে বের করলাম এবং একটি মাম পানির ভেতর ওইটাকে আটকে ফেললাম। আর মাম পানির বোতলের পানিটা রক্তের মতো লাল হয়ে যায়। কাজগুলো আমি কিভাবে করি তা বলা যাবে না। এই একটি জিনকে বের করতে গিয়ে 4 ঘন্টা সময় লেগেছিল আমার। তো এই বোতল ছাড়তে হবে নদীতে। তো ওই দিন রাত্রেবেলা আমরা গেলাম ইউনিভার্সিটির দিক দিয়ে নদীর ধারে। তো বোতলটি যতবারই পানিতে ফেলি বা পানিতে ফেলি ততবারই পানি থেকে উপরে উঠে আসছে। তো আমি কোনো উপায় না পেয়ে আমার জিনদের স্মরণ করি। তাদের মাঝে একজন আসে আর বলে যে এই বোতলটা এইভাবে ফেলা যাবে না, এটা অমাবস্যার রাতে ফেলতে হবে। তো কিছুদিন পর অমাবস্যার রাত, তখন তো রায়হানের বাবাকে সাথে নিয়ে গেলাম আবার ওই নদীর ধারে। মানে কিছুদিন পর অমাবস্যার রাত, তো অমাবস্যার রাতে আবারও আমরা নদীর ধারে গেলাম। তো যখনই পানিতে বোতলটা ফেলবো দেখি পেছনে এক বয়স্ক লোক নদীতে মাছ ধরছে, মানে আমাদের পিছু নিয়েছে। তো আমরা আবারও এখান থেকে সরে গিয়ে আবার যখন বোতলটা ফেলবো দেখি আবার সেই বয়স্ক লোক। তো আমি একটু লোকটাকে ডেকে একটা ঝাড়ি দেই, বলি যে কি পাইছেন, কি সমস্যা, বারবার পেছন আসতেছেন কেন, কোনো সমস্যা আপনার, অন্য জায়গায় গিয়ে মাছ ধরেন। তখন ওই বয়স্ক লোকটা বলে, এত রাইতে কি করতেছেন আপনারা এই ঘাটে, রাইত বিরাইতে এত ঘোরাঘুরি করেন না এই ঘাটে, এনে আপনারা যান, আপনারা বাড়ি ফিরে যান, এইখানে কোনো কিছু ফালা যাইব না, জায়গাটা ভালো না, বিপদ হইতে পারে, আপনারা এখানে কিছু ফেলার চিন্তা ভাবনা করেন না, নিজেদের বিপদ নিজেরা ডাইকা আইনেন না। আমি বুঝে যাই যে উনি আসলে কোনো সাধারণ লোক না, উনি হলেন এই ঘাটের প্রহরী। সব ঘাটেরই এমন প্রহরী থাকে, ঘাট পাহারা দেয়, আসলে প্রহরী না, ঢং করে এরা হলো যারা নদীর ঘাটে এবং নদীর মোহনায় নিজেদের আখড়া গড়ে তোলে, মানে বাসস্থান গড়ে তোলে। তো আমি রায়হানের বাবাকে বলি যে এভাবে ফেলতে পারবো না, বোতল যদি ফেলি তাহলে এই ঘাটের পাহারাদার আমাদেরকে ক্ষতি করতে পারে বা মেরে ফেলতে পারে, হয়তো আমি কোনোভাবে বেঁচে যাব কিন্তু আপনি ফিরতে পারবেন না। এই কাজের জন্য আমাকে 7 ঘাটের পানি লাগবে, আসলে এই কাজের জন্য আমার 7 ঘাটের পানি প্রয়োজন। তো আমরা তখনই চলে গেলাম 7 ঘাটের পানি আনতে, কারণ আমাদের হাতে কোনো সময় ছিল না। তো 7 ঘাটের পানি জোগাড় করতে করতে রাত তখন 2টা বেজে যায়। তখন ওই ঘাটে আবারও ওই বয়স্ক লোকটা, তখন কিন্তু সে আর আগের মতো ওই জোর গলায় কথা বলতে পারছিল না, ভালোভাবে বলে যে বাবা তোমরা আমার জায়গাটা নষ্ট করো না, আমি এখানে থাকি, আমার পরিবার আছে, তো তোমরা জায়গাটা ভাই বাবারা নষ্ট করো না। সে আমাদের বলল অন্য আরেকটি ঘাটের কথা, যেখানে আমরা ওই বোতলটা ফেলতে পারবো। আর ওই লোকটা আমাদের একটি ছোট তাবিজ দেয় যে ওখানেও একজন আছে, সে তোমাদের ক্ষতি করতে পারে। তো বোতলটা ফেলার সাথে সাথে ওই তাবিজটাও ফেলে দিবে, তো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আসলে 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 দেউড়া নিশির রাতে বের হয়, বেশিরভাগ সময় তাদের বড় আসলে দেউড়া নিশির রাতে বের হয়, বেশিরভাগ সময় তাদের বড় ষাঁড়গরু রূপে দেখা যায়। আর তারা যে কোনো রূপ ধারণ করতে পারে। বেশিরভাগ তারা পানিতে, নদীতে, পুকুরে তাদের বাসস্থান গড়ে তোলে। আর রাত তখন 3:30। এই গেলাম ওই ঘাটে এবং বোতলটা পানিতে ফেলার সাথে সাথে পানিটা টকবক করে ফোটা শুরু করলো। আসলে বোতলটা যখন পানিতে ফেললাম তখন টকবক করে বোতলটা ফুটতে শুরু করলো। আর ওই লোকের দেওয়া তাবিজটাও পানিতে ফেলে দিলাম, আর পানি একদম শান্ত হয়ে যায়। আর হঠাৎ করে রায়হানের বাবাকে কোনো কিছু একটা ধাক্কা দিয়ে হাঁটু সমান পানিতে ফেলে দেয়, আর রায়হানের বাবা কোনোভাবেই পানি থেকে উঠতে পারছিল না। আমি বুঝে গেছিলাম কি হয়েছে। আমি সাথে সাথে আমার সাথে থাকা সুরা পড়ার পানির বোতলটা থেকে কিছু পানি মিলে মারে পানিতে। আল্লাহর রহমতে রায়হানের বাবাকে ছেড়ে দেয়।
রায়হানের বাবা উঠে আসে পানি থেকে, আর রায়হানের বাবার গায়ে অনেক নখের আঁচড়, দাগ এবং কাদা লেগেছিল এবং রক্ত পড়ছিল। আর রায়হানের বাবাকে আমি রায়হানের বাবা অনেক ভয় পেয়ে গেছিল। আমি তাকে শান্ত করি এবং বাইকের কাছে নিয়ে যাই। বাইক নিয়ে চলে আসবো তখন বাইকটা কোনোভাবেই সামনে যায় না, মানে স্টার্ট নিচ্ছিল না। আর সব খোঁজাখুঁজি করে তারপর আমি বুঝি যে কিছু একটা গন্ডগোল। তো সব খোঁজাখুঁজি করার পরে মোটরসাইকেলের কোনো সমস্যাই পেলাম না আমরা। আর আমাদের চারপাশে অনেক গরম হাওয়া ঘুরপাক খেতে শুরু করলো। আমি বুঝে গেলাম কি হয়েছে। আমি রায়হানের বাবাকে বললাম, আপনার শরীরটুকু চেক করেন, কোনো কিছু আছে কি না। তো সে কোনো কিছুই পেল না। আমি রায়হানের বাবার পেছনে গিয়ে দেখি কাদা লেগে আছে, আর কাদার সাথে বড় একটি নখের একটি টুকরো লেগে আছে তার জামার সাথে। আমি কাদা সহ তার জামা থেকে নখটা ছুটালাম, আবার গেলাম নদীর ধারে এবং ওইখানে নখটা ফেলে দিয়ে আসলাম। আবার এসে গাড়ি স্টার্ট দিলাম, এবার গাড়ি ঠিক মতো চলতে শুরু করলো।